কোনো প্রবলেম আছে কিনা, ভাষা বিষয়ক কোনো জিজ্ঞাসা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ওইটার সমাধান দিয়ে এর পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ রেসপন্স করবেন প্লিজ। যাই হোক, আপাতত সমস্যা নাই, পড়তে থাকুন। পড়তে গেলেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যে টপিকসটা পড়বো এটার নাম হলো লিপি। লিপি মানে ভাষার পরের টপিকসটাই হলো লিপি। এইভাবেই ব্যাকরণটা সাজানো হয়েছে। ব্যাকরণটা ঠিক যেভাবে সাজানো হয়েছে আমরা ঠিক এই ধারাবাহিকতাকে মেনটেন করেই ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকবো, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। আচ্ছা দেখুন, লিপি কাকে বলে? আমরা যদি পুরাতন বোর্ড বইগুলো পড়ি বা পুরাতন নতুন সংস্করণের বইগুলো ছাড়া আগের বইগুলো যদি পড়ি তাহলে আমরা লিপি কথার অর্থ পাবো। লিপি কথার অর্থ বর্ণ, ধ্বনি এবং অক্ষর। আজকে একটু ভালো করে জেনে রাখুন, বর্ণ, ধ্বনি এবং অক্ষর এই তিনটা এক কথা নয়। অক্ষর আলাদা, বর্ণ আলাদা, ধ্বনিও আলাদা। বাংলা ভাষায় অক্ষর আছে 2টা, বাংলা ভাষায় ধ্বনি আছে 37টা, বাংলা ভাষায় বর্ণ আছে 50টা। তাহলে এই পরিমাণটাই বলে দিচ্ছে যে বাংলা ভাষার ধ্বনি, বর্ণ এবং অক্ষর এই তিনটা একই কথা নয় বা একই জিনিস নয়। তাহলে আমরা লিপি কথার অর্থটা কি জানবো? লিপি কথার অর্থ হিসেবে আমরা জানবো লিপি কথার অর্থ হলো বর্ণ। তাহলে লিপি কথার অর্থ কি? বর্ণ। আমাদের আজকে নমুনাটা হলো যে আমাদের বাংলা ভাষার 50টা বর্ণ, এটা কিভাবে আসছে, কোত্থেকে আসলে তার একটু নমুনা দেখাবো। আচ্ছা, ভারত উপমহাদেশের সমস্ত লিপি, ভারত উপমহাদেশের সমস্ত ভাষার লিপির উৎপত্তি হয়েছে প্রাচীন ভারতীয় প্রচলিত চিত্রলিপি থেকে। তাহলে আমরা বলবো ভারত উপমহাদেশের সকল ভাষার লিপি বা বর্ণের উৎপত্তি হয়েছে প্রাচীন প্রাচীন ভারতে প্রচলিত চিত্রলিপি থেকে। চিত্রলিপি থেকে ভারত উপমহাদেশের সমস্ত ভাষার লিপির উৎপত্তি হয়েছে প্রাচীন ভারতে প্রচলিত চিত্রলিপি থেকে। এই প্রাচীন ভারতে প্রচলিত চিত্রলিপির শাখা হলো 2টা। একটা হলো ব্রাহ্মী লিপি, আরেকটা হলো খরষ্ঠী লিপি। খরষ্ঠী লিপি। তাহলে একটা হলো ব্রাহ্মী লিপি, আরেকটা হলো খরষ্ঠী লিপি। ব্রাহ্মী লিপির বর্ণগুলো বাম দিক থেকে ডান দিকে লিখে যেতে হয়, আর খরষ্ঠী লিপির বর্ণগুলো ডান দিক থেকে বাম দিকে লিখে আসতে হয়। তাহলে এখন যদি আমি আপনাকে কোশ্চেন করি, আমাদের ভাষা বা আমাদের বর্ণ বা আমাদের লিপি কোন দিক থেকে আমরা কোন দিকে লিখে যাই? উত্তর হলো আমরা বাম দিক থেকে ডান দিকে লিখে যাই। যেহেতু বাম দিক থেকে ডান দিকে লিখে যায়, সে সূত্রে আমাদের লিপির উৎপত্তি হয়েছে এই ব্রাহ্মী লিপি থেকে, ঠিক না? আচ্ছা, এই ব্রাহ্মী লিপি থেকে সরাসরি আমাদের বাংলা লিপির উৎপত্তি হয়নি। ব্রাহ্মী লিপির আবার 3টা শাখা আছে বা 3টা স্তর আছে। তাহলে কোশ্চেন হতে পারে ব্রাহ্মী লিপির শাখা কয়টি? উত্তর 3টি। একটা হলো সারদা, আরেকটা হলো নাগর, আরেকটা হলো কুটিল। কুটিল। আচ্ছা, তাহলে ব্রাহ্মী লিপির শাখা কয়টা? উত্তর 3টা। ব্রাহ্মী লিপির রূপ কয়টা? উত্তর 3টা। ব্রাহ্মী লিপির স্তর কয়টা? উত্তর 3টা। একটা সারদা, একটা নাগর, একটা কুটিল। ব্রাহ্মী লিপির কোন রূপ থেকে বা ব্রাহ্মী লিপির কোন স্তর থেকে আমাদের বাংলা লিপির উৎপত্তি হয়েছে? এমন কোশ্চেনের উত্তর হলো কুটিল রূপ থেকে হয়েছে। তাহলে কুটিল রূপ থেকে যে লিপিটা আসলো
এই লিপিটার নাম বাংলা লিপি। বাংলা লিপি, এই যে দেখুন আমরা বাংলা লিপি পেয়ে ফেললাম। এখন যদি আপনাদেরকে কোশ্চেন করা হয় যে বাংলা লিপির বর্ণ কয়টি, উত্তর হলো বাংলা লিপির বর্ণ 50টি। এই 50টি বর্ণকে আবার কয়টা ভাগে ভাগ করা যায়, উত্তর হলো 2টা ভাগে ভাগ করা যায়। একটা হলো স্বরবর্ণ, আরেকটা হলো ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, এখন কোশ্চেনটা এরকমও হতে পারে, এই 50টা বর্ণ দিয়ে কয়টা শব্দ তৈরি করা যায়। এই 50টা বর্ণ দিয়ে শব্দ তৈরি করা যায় 1,25,000, মতান্তরে 1,30,000। আর এজন্যই যদি কোশ্চেন হয় বাংলা ভাষার টোটাল শব্দ সংখ্যা কত বা বাংলা ভাষার মৌলিক শব্দ সংখ্যা কত, এমন কোশ্চেনের উত্তর হবে 1,25,000, মতান্তরে 1,30,000। 1,25,000 থাকলে এটা উত্তর, না থাকলে 1,30,000 উত্তর। আচ্ছা, এখন কথা হলো এই যে আমরা 50টা বর্ণ পাইলাম, এই 50টা বর্ণ ক এরকম, খ এরকম, গ এরকম, ঘ এরকম, উ এরকম, এই যে বর্ণগুলোর এই রূপটা মূলত কে দিয়েছে? এই রূপটা যিনি দিয়েছিলেন এই ভদ্রলোকের নাম হলো চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স, চার্লস উইলকিন্স। এই ভদ্রলোকই সাধারণত এই রূপটা এইভাবে দিয়েছিল। এখানে একটু কথা আছে, ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। এই রূপটা আসলে সরাসরি চার্লস উইলকিন্স দেয়নি। চার্লস উইলকিন্স ভারত উপমহাদেশে 1778 সালে কলকাতার হুগলিতে তিনি বাংলা ছাপাখানা স্থাপন করেছিলেন। তাহলে 1778 সালে হুগলিতে, ভারতের হুগলিতে চার্লস উইলকিন্স কর্তৃক বাংলা ছাপাখানা স্থাপন করা হয়েছিল। ওই ছাপাখানাতে কাজ করত বা চাকরি করত একজন মানুষ, যেটার নাম পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার। এই পঞ্চানন কর্মকারী মূলত চার্লস উইলকিন্সের নির্দেশে বর্ণগুলোকে এইভাবে ছাঁটাই করে ওই দিয়ে কাঠের মধ্যে খোদাই করেছিল। কোথায়? কাঠের মধ্যে খোদাই করেই কাঠের মধ্যে রং দিয়েই আগে বই ছাপানো হতো। তাহলে এই বর্ণগুলোকে এইভাবে এই রূপটা দিয়েছিল মূলত পঞ্চানন কর্মকার, তবে সেটা দিয়েছিল চার্লস উইলকিন্সের নির্দেশে। কেননা চার্লস উইলকিন্সের ছাপাখানায় এই পঞ্চানন কর্মকার চাকরি করতেন। আর এই জন্যই যদি বলা হয় যে আমাদের বাংলা বর্ণমালার খোদাইকারীকে, উত্তর হবে পঞ্চানন কর্মকার। আর যদি বলা হয় বাংলা বর্ণমালার জনককে, তাহলে উত্তর হবে চার্লস উইলকিন্স। কেননা তিনি ধারণা দিয়েছিলেন এবং তিনার ধারণা অনুযায়ী তিনি এই কাজটা করেছিলেন। বলুন এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা বলছিলাম যদি বলা হয় বাংলা বর্ণমালার জনককে, উত্তর হবে চার্লস উইলকিন্স। বাংলা বর্ণমালার খোদাইকারীকে বা নকশাকারকে বা ডিজাইনারকে, সেক্ষেত্রে উত্তর হতে পারে পঞ্চানন কর্মকার। আচ্ছা, এখান পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা আরেকটু অ্যানালাইসিস করি আগে। ভারত উপমহাদেশের সকল ভাষার লিপির উৎপত্তি হয়েছে প্রাচীন ভারতে প্রচলিত চিত্রলিপি থেকে। এই প্রাচীন ভারতে প্রচলিত চিত্রলিপির রূপ ছিল 2টা বা শাখা ছিল 2টা, একটা ব্রাহ্মী লিপি, একটা খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপির লেখাগুলো বাম দিক থেকে ডান দিকে যায়, খরষ্টি লিপি ডান দিক থেকে বাম দিকে লিখে আসতে হয়। আর আমরা যেহেতু বাম দিক থেকে ডান দিকে লিখে যাই, সুতরাং আমাদের লিপি এসেছে ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপির রূপ কয়টা? 3টা, সারদা, নাগর, কুটিল। এই কুটিল রূপটা থেকে আমাদের বাংলা লিপি এসেছে। বাংলা লিপির বর্ণ 50টি। 50টা বর্ণকে 2 ভাগে ভাগ করা যায়, একটা স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণ। এই 50টা বর্ণ দিয়ে শব্দ তৈরি করা যায় 1,25,000, মতান্তরে 1,30,000। এই জন্য যদি কোশ্চেন করা হয়
যে বাংলা ভাষার বেসিক শব্দ সংখ্যা কত বা মৌলিক শব্দ সংখ্যা কত? উত্তর হবে 1,25,000, মতান্তরে 1,30,000। এরপরে কোশ্চেন করা হলো বাংলা ব্যাকরণ, বাংলা বর্ণমালার জনক কে? উত্তর হবে চার্লস উইলকিন্স। বাংলা বর্ণমালার ডিজাইনার কে, নকশাকারী কে, খোদাইকারী কে? উত্তর হবে পঞ্চানন কর্মকার। চার্লস উইলকিন্স কর্তৃক সর্বপ্রথম বাংলা ছাপাখানা স্থাপন করা হয়েছিল ভারতের হুগলিতে 1778 সালে। আর 1778 সালেই ওই ছাপাখানা থেকে আমাদের একটা বইও বের হয়েছিল, যেটার নাম এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটাই বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, যেটা রচনা করেছিলেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এই ব্যাপারে আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি, পরে আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বলুন, এখন পর্যন্ত যা পড়াইলাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? ধন্যবাদ। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে কোশ্চেন করি, দেখি তো আনসার করতে পারেন কিনা। আমরা যদি বলি বাংলা, এই কোশ্চেনটা অনেকবার আসছে এবং এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বর্তমান প্রেক্ষাপটে। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? এমন কোশ্চেনের উত্তর আমরা কি দিব বলুন তো? বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বলুন, কে পারি আমরা? বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? ভাই, বঙ্গকামরূপী তো কোনো লিপি নাই। বঙ্গকামরূপী কোনো লিপি নাই। বঙ্গকামরূপী হচ্ছে ভাষা। বঙ্গকামরূপী ভাষা থেকে আমাদের বাংলা ভাষার জন্ম। আর আমাদের কোশ্চেনটা হলো বাংলা ভাষার নিজস্ব লিপি মানে নিজস্ব বর্ণের নাম কি? দেখুন, এই যে উত্তর হলো বাংলা লিপি। তাহলে বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বাংলা লিপি। আচ্ছা, এখন যদি বলা হয় বাংলা লিপির নিজস্ব লিপির নাম কি? উত্তর হলো ব্রাহ্মী লিপি। ব্যাপারটা কি বুঝছেন? বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? উত্তর হলো বাংলা লিপি। আর বাংলা লিপির নিজস্ব লিপির নাম কি? উত্তর হলো ব্রাহ্মী লিপি। বুঝেছেন? কি বলেন? কেউ রেসপন্স করেন? না করলে আমি বুঝবো কিভাবে? না, যদি বুঝেন তাহলে আপনারা কোশ্চেন করবেন, কোনো ঝামেলা নাই তো। আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি সবই পারি, ব্যাপারটা এরকম না, কিন্তু কিছুই পারি না তাও নয়। আপনি কোশ্চেন করুন আপনারে। হ্যাঁ, ধন্যবাদ। এটাই ছিল মোটামুটি লিপি সম্পর্কিত আলোচনা। এখান থেকে এই লিপি বিষয়ক জিজ্ঞাসার মধ্যে আপনারা অনেক পড়াই পেয়ে যাবেন, বইয়ের মধ্যে পড়ে নেবার চেষ্টা করবেন। যেমন বাংলা ভাষার লিপির মিল পাওয়া যায় কোথায়? সম্রাট অশোকের লিপির সাথে। এরপরে সর্বপ্রথম ভারত উপমহাদেশে ছাপাখানা কোথায় নির্মাণ করা হয়েছিল? এরকম অনেক পড়াই আপনারা লিপি থেকে পেয়ে যাবেন। এটা লিপি বিষয়ক জিজ্ঞাসা নামক যে পেজটা আছে সেখানে আপনারা পেয়ে যাবেন আমাদের বইয়ের, বা অন্যান্য বইয়েও হয়তো বা পাইতে পারেন। তবে এরকম ঘুষগাছ করে হয়তো বা দেয়া নাই। তারপরেও যার কাছে যে বই আছে ওখান থেকে আপনারা এই লিপি বিষয়ক পড়াগুলো পড়ে নেবেন। নেট কি খুব ডিস্টার্ব করতেছে? আমি তো কথা কেউ যেন বলতে চাইতেছে কিন্তু বুঝতেছি না। ভয়েস ক্লিয়ার না? আমার সাউন্ড কি ক্লিয়ার? হ্যালো, হ্যালো, আমার কথা কি স্পষ্ট শোনা যায়? তাহলে ওই যে একজনে কমেন্ট করলো কথা বলে শোনা যায় না।
একজনে কমেন্ট করলো কথা শোনা যাচ্ছে না। এটা দেখেন, এটা হলো ব্যাকরণ। ব্যাকরণ, আমরা এই যে ব্যাকরণে কেবল ঢুকতাছি। এখন আমরা ব্যাকরণ শব্দটাকে নিয়ে একটু বিচার বিশ্লেষণ করব, এটাকে নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। খুব মনোযোগ দিয়ে শুনবেন, না শুনলে ব্যাকরণের পরে অনেক টপিকসই হয়তো বা আমরা আবার নতুন করে পড়ে আনসার করতে হবে। ব্যাকরণ শব্দটা সংস্কৃত ভাষার শব্দ। কোন ভাষার? সংস্কৃত ভাষার। ব্যাকরণ শব্দটা বিশেষ্য পদ। কোন পদ? বিশেষ্য পদ। ব্যাকরণ শব্দের অর্থ কি? উত্তর হলো, ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। এখন আমি যদি কোশ্চেন করি, ব্যাকরণ শব্দের অর্থ যে বিশেষভাবে বিশ্লেষণ, ব্যাকরণ কার বিশেষভাবে বিশ্লেষণ করবে? বলতে পারবেন কি কেউ? ব্যাকরণ বিশেষভাবে বিশ্লেষণটা করবে কার? জি না, ভাষার। তাহলে ব্যাকরণ কার বিশ্লেষণ করবে? ভাষার। এই জন্যই তো ভাই আমরা ব্যাকরণ পড়ানোর আগে ভাষাকে পড়ায় নিছি। তাহলে ব্যাকরণ বিশেষভাবে বিশ্লেষণ করবে কার? উত্তর হলো ভাষার। আচ্ছা, একটা দেশের সকল নিয়ম নীতি রীতি নীতি বিধি বিধান এই সব কিছু লিপিবদ্ধ থাকে কোথায়? রাষ্ট্রের সংবিধানে বা দেশের সংবিধানে। সংবিধানের মধ্যে একটা রাষ্ট্রের নীতি লিপিবদ্ধ থাকে বিদায় ওটার নাম রাষ্ট্রের সংবিধান। আর এই জন্য ভাষার সকল নিয়ম নীতি রীতি নীতি বিধিবিধান ব্যাকরণের মধ্যে লিপিবদ্ধ থাকে বিদায় ব্যাকরণের আরেক নাম ভাষার সংবিধান। তাহলে ব্যাকরণের আরেক নাম কি? ভাষার সংবিধান। ব্যাকরণের আরেক নাম ভাষার সংবিধান। আচ্ছা, এখন যদি আমরা বলি ব্যাকরণ শব্দটাকে যদি একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা দেখব ব্যাকরণ শব্দের বিশ্লেষণ হলো এরকম: বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এটা হলো ব্যাকরণ। এখন এই যে এটা আমরা সবাই শিখেছি, বইয়ের মধ্যে দেয়া আছে, সব বইয়ের মধ্যেই দেয়া আছে। এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নটার নাম কি আমরা একটু জেনে নেই। এই চিহ্নটার নাম তিনটা। একে বলা হয় ধাতু চিহ্ন, একে বলা হয় প্রকৃতি চিহ্ন, একে আবার অন্য নামেও বলা যায়, একে বলা হয় ব্যাকরণিক চিহ্ন। ব্যাকরণিক চিহ্ন। তাহলে এই চিহ্নটার আমরা তিনটা নাম পাইলাম, একটা হলো ধাতু চিহ্ন, প্রকৃতি চিহ্ন, আবার একে ব্যাকরণিক চিহ্নও বলা যায়। এখন আপনি কারো 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 মনে হয়তো বা কোশ্চেন জাগতে পারে, স্যার ব্যাকরণিক চিহ্ন কি একটাই নাকি আরো আছে? না, ব্যাকরণিক চিহ্ন কয়টি? এমন কোশ্চেনের উত্তর হলো ব্যাকরণিক চিহ্ন হলো চারটি। এই চারটি কি কি? একটা প্রকৃতি চিহ্ন, আরেকটা হলো ইকুয়াল চিহ্ন, একটা হলো গ্রেটার দেন, একটা লেস দেন। এটা আসলে বাংলা ভাষায় গ্রেটার দেন লেস দেন না, এটা হলো বড় থেকে ছোট চিহ্ন, এটা হলো ছোট থেকে বড় চিহ্ন। এই হলো চারটা চিহ্ন, এই চারটাকে বলছি আমরা ব্যাকরণিক চিহ্ন। এগুলো কিন্তু আবার জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন না, পেস লাগায়েন না, এটা ব্যাকরণিক চিহ্ন। তাহলে ব্যাকরণিক চিহ্ন কয়টা? উত্তর হলো চারটা। যদি বলা হয় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টা, সে কিন্তু উত্তর হবে ভিন্ন, তখন উত্তর হবে 13টা। যদি বলা হয় বিরাম চিহ্ন কয়টা, তখনও উত্তর হবে ভিন্ন, বিরাম চিহ্ন হলো 8টা। এগুলো আমরা দেখাবো বিরাম চিহ্নের ক্লাসে। আজকে আপাতত এ পর্যন্তই। তাহলে আমরা এই চিহ্নটা চিনলাম। এখন যদি আমরা বলি ব্যাকরণ শব্দটা তৈরি হলো কিভাবে, তাহলে উত্তর দিতে হবে প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে। এই যে এইটুকু অংশ, এটা হলো প্রকৃতি, এটা হলো প্রত্যয়। এই দুইটা অংশ দিয়ে যে শব্দটা তৈরি হয়েছে এটার নাম করণ। আর এই করণের আগে এই বি এবং আ, এই দুইটা হলো উপসর্গ। এই দুইটা হলো উপসর্গ। তাহলে যে বয়ের সাথে জফলা থাকার কারণে বি হয়, আর এখানে আকার আছে, এজন্য এই দুইটাকে বলছি আমরা উপসর্গ।
তাহলে কোশ্চেনটা যদি এমন হয় ব্যাকরণ শব্দটা কয়টা উপসর্গ যুগে তৈরি, উত্তর হলো বি এবং আ, দুইটা উপসর্গ। এই দুইটা উপসর্গ আবার কোন ধরনের উপসর্গ, উত্তর হলো এগুলো সংস্কৃত উপসর্গ। কেন? যেহেতু ব্যাকরণ শব্দটা সংস্কৃত শব্দ, তাই উপসর্গগুলো সংস্কৃত উপসর্গ। আচ্ছা, পরের কোশ্চেনটা, ব্যাকরণ শব্দটা তৈরি হলো কিভাবে, উত্তর হলো প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে। এই প্রত্যয় আবার দুই প্রকার, প্রকৃতি প্রত্যয় আবার দুই প্রকার, প্রত্যয় প্রধানত দুই প্রকার। তাহলে কথার যদি এরকম হয় যে ব্যাকরণ শব্দটা কোন প্রত্যয় সাধিত শব্দ, সেক্ষেত্রে উত্তর হবে ব্যাকরণ শব্দটা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, কৃৎ প্রত্যয়। তাহলে ব্যাকরণ শব্দটা কোন প্রত্যয়, উত্তর হলো কৃৎ প্রত্যয়। এখন যদি আমরা একটু এগুলার অর্থ জেনে নেওয়ার চেষ্টা করি, এই যে বি, আ, ক্রি, অন, এগুলার অর্থটা কি? এই বি কথার অর্থ হলো বিশেষ, বিশেষ। আ কথার অর্থ হলো আলোচনা, আলোচনা। আর এই ক্রি কথার অর্থ হচ্ছে করে, আর এই অন কথার অর্থ হচ্ছে চালু। তাহলে ঘটনাটা দাঁড়াইলো বিশেষ আলোচনা করে চালু। ঠিক একই কোশ্চেন যদি আমরা এখন করি যে কার বিশেষ আলোচনা চালু করে ব্যাকরণ, উত্তর আসবে ভাষার। তাহলে কার বিশেষ আলোচনা চালু করে, ভাষার। বলুন এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? বি কথার অর্থ বিশেষ, আ কথার অর্থ আলোচনা, ক্রি কথার অর্থ করে, অন কথার অর্থ চালু। তাহলে বিশেষ আলোচনা করে চালু, উত্তর কোশ্চেন হতে পারে কার বিশেষ আলোচনা চালু করে ব্যাকরণ, সেই সূত্রে উত্তর হবে ভাষার। এখন যদি আমরা ব্যাকরণ শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করি, এটা হলো ব্যাকরণ শব্দের বিশ্লেষণ। ব্যাকরণ শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা এরকম পাবো বিযোগ আকরণ, বিযোগ আকরণ। এটা হলো ব্যাকরণ, ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ। কথা হলো স্যার সন্ধি বিচ্ছেদ তো আমরা পড়ছি না, না পড়লেও ঝামেলা নাই। আমি আপনারা স্বরসন্ধির বিচ্ছেদ যেদিন পড়াবো, যেদিন স্বরসন্ধি পড়াবো, ঠিক ওই দিন আপনি পেয়ে যাবেন। এটা স্বরসন্ধির এটা স্বরসন্ধির 10 নাম্বার রুলসে আপনারা পেয়ে যাবেন। স্বরসন্ধির 10 নাম্বার রুলসে এই নিয়মটা পেয়ে যাবেন, কিভাবে বিযোগ আকরণ ইকুয়াল টু ব্যাকরণ হয়ে যায়। আজকে আর আমরা এখানে ব্যাকরণ নিয়ে আলোচনা করলাম না। আচ্ছা, এরপরে কোশ্চেন হতে পারে ব্যাকরণ থেকে যে ব্যাকরণ শব্দের মধ্যে বর্ণ কয়টা, অক্ষর কয়টা, ধ্বনি কয়টা, এগুলো যদি কোশ্চেন নাও হতে পারে হয়, তাহলে একটা কোশ্চেন হতে পারে ব্যাকরণ শব্দটার মধ্যে অক্ষর আছে কয়টা। ব্যাকরণ শব্দের মধ্যে অক্ষর আছে 3টি। এটা কিভাবে বের করবেন? একটা শব্দের যেইটুকু অংশ একবারে উচ্চারিত হয় সেটাকে বলা হয় অক্ষর। একটা শব্দের যেইটুকু অংশ একবারে উচ্চারিত হয় সেটাকে বলা হয় অক্ষর। তাহলে আমরা ব্যাকরণ শব্দটাকে এইভাবে উচ্চারণ করতে পারি, বে ক রন। এই যে দেখুন 3টা অক্ষর এখানে আছে। তাহলে ব্যাকরণ শব্দটার মধ্যে অক্ষর আছে 3টা। এটাই ছিল আমাদের ব্যাকরণের মোটামুটি বিশ্লেষণ, ব্যাকরণ শব্দটার বিশ্লেষণ। আরো অনেক পড়া দেয়া আছে, আপনারা বইয়ের মধ্যে পড়তে পারবেন, আমার বইয়ে দেয়া আছে, অন্যান্য বইয়ে নাই, পাবেন না। এইভাবে ব্যাকরণের ব্যাখ্যা বিশ্লেষণ কেউ করে নাই, আমরাই করেছি। এখন আমরা যদি দেখি ব্যাকরণের সংজ্ঞা এবং ইতিহাস, আমাদের বাংলা ব্যাকরণ আসলো কিভাবে, কিভাবে আমরা বাংলা ব্যাকরণ পেয়েছি, তার ইতিহাস দেখব। প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নেই। একটা সংজ্ঞা যদি আমরা পড়ি তাহলেই হচ্ছে, তাছাড়া এই সংজ্ঞাটা আমরা সবাই পারি এবং সর্বজন স্বীকৃত সংজ্ঞা, যেটা দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেছেন, যে শাস্ত্র পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায় তার নাম বাংলা ব্যাকরণ। বলুন আমরা এই সংজ্ঞাটা সবাই পারি না? পারি। ব্যাকরণের ইতিহাস এবং তার আগে আমরা বলছিলাম সংজ্ঞা। তাহলে সংজ্ঞা একটা দিয়েছিলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বলছি যে শাস্ত্র পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে, বলিতে ও পড়িতে পারা যায় তার নাম বাংলা ব্যাকরণ। এই সংজ্ঞাটা আমরা পারি না সবাই? কথা বললেন প্লিজ।
এই সংজ্ঞাটা আমরা পারি, কিন্তু সবাই ভুল পারি। কেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই বাংলা কথাটা বলেই নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেটা বলেছিল এটা হলো বাঙ্গালা। তাহলে কি বলেছিল? বাঙ্গালা। তাহলে আমাদেরকে বলতে হবে যে শাস্ত্র পাঠ করিলে বাঙ্গালা ভাষা শুদ্ধ রূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায় তার নাম বাঙ্গালা ব্যাকরণ। এটাই হলো সংজ্ঞা। যাই হোক, আমরা ওই বাঙ্গালার জায়গায় বাংলা বলে দিছিলাম। বাংলা বলে দিলে সংজ্ঞাটা হবে না, কারণ সংজ্ঞার বিকৃতি করে বলা যাবে না। এখন আসুন আমরা যদি বাংলা ব্যাকরণের উদ্ভবের ইতিহাসটা দেখাই, যে কিভাবে আমাদের বাংলা ব্যাকরণ আসলো, আমরা বাংলা ব্যাকরণটা পাইলাম কিবা, তার নমুনা। কোশ্চেন হতে পারে বাংলা ব্যাকরণের জনক কে, জানি কি আমরা? গ্যাট গ্যাট উত্তর দিয়ে নেবেন, পারলে বলবেন, না পারলে নাই। বাংলা ব্যাকরণের জনক কে? পারি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 সাল, আর আমরা বাংলা ব্যাকরণের ধারণা পেয়েছি 1734 সালে। তাহলে এই বেটা বাংলা ব্যাকরণের জনক হওয়ার সম্ভাবনা নাই। আর কেউ পারবেন? আচ্ছা, আর পারবেন না। বাংলা ব্যাকরণের জনক হলো মানুয়েল দা আসুমসাউ। নাম কি? মানুয়েল দা আসুমসাউ। বলেন, এই বেটার নামটা কি বাংলাদেশের মানুষের মতো মনে হচ্ছে? আচ্ছা, এই এটার নামটা আসলে বাংলাদেশের মানুষের মতো মনে হচ্ছে না। এই ভদ্রলোক বাংলাদেশের মানুষও না, ইনি হলেন পর্তুগিজ পণ্ডিত, পর্তুগিজ পাদ্রি মানুয়েল দা আসুমসাউ। ইনি বাংলা ব্যাকরণের জনক। এখন আসুন পাদ্রি কথাটার অর্থটাকে আমরা আগে জেনে নেই। এই পাদ্রি কথার অর্থ জ্ঞানী, গুরু, শিক্ষাগুরু, ধর্মযাজক, পণ্ডিত ইত্যাদি। তাহলে এই পণ্ডিত কেন বাংলা ব্যাকরণের জনক হতে গেলেন স্যার? এখন আমরা একটু ইতিহাসের দিকে যাব। ইতিহাস এমন হতে পারে, কোশ্চেন হতে পারে জিকে অংশে, যে ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় বাণিজ্য করতে আসছিল কারা? উত্তর হলো এই পর্তুগিজরা। তাহলে ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় বাণিজ্য করতে আসছিল কারা? পর্তুগিজরা। এই পর্তুগিজরা যখন বাণিজ্য করতে আসলো, পর্তুগিজ পণ্ডিত মানুয়েল দা আসুমসাউ এখানে বাণিজ্য করতে এসে একটু বিপদে পড়ে গেল। কেন? কারণ তিনি বাংলা ভাষা জানেন না, আর আমরা পর্তুগিজ ভাষা জানি না। তাই তার সাথে আমাদের খুব একটা ভালো বনিবনা হচ্ছে না। এমন সময় পর্তুগিজ পণ্ডিত বা পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসুমসাউ ভাবলো, আমি কি গোটা বাঙালি জাতিকে এই পর্তুগিজ ভাষা শিখাতে পারবো? এটা কি সম্ভব? না, সম্ভব না। তাহলে আমি বুদ্ধি করে বাংলা ভাষাটা শিখে নেই। এই দৃষ্টিকোণ থেকে তিনি বাংলা ভাষার কিছু শব্দকে পর্তুগিজ ভাষায় ট্রান্সলেট করলেন। ট্রান্সলেট করে তিনি একটা ভোকাবুলারি লিখলেন, মানে একটা বই লিখে ফেললেন, একটা অভিধান লিখে ফেললেন। ওই অভিধানটাই তিনি লিখেছিলেন 1734 সালে, যেটা পরবর্তীতে 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন শহর থেকে রোমান লিপিতে প্রকাশিত হয়েছিল। আর ওই গ্রন্থটার মধ্যেই তিনি বাংলা ব্যাকরণ বিষয়ক ধারণা দিয়েছিলেন। এজন্য এই ভদ্রলোককে বলা হয় বাংলা ব্যাকরণের জনক। আমরা এর আগে আরেকটু পড়া পড়ব, সেটা হলো স্যার ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বশেষ কারা বাণিজ্য করতে আসছিল, তার একটা ধারাবাহিকতা আছে, আমরা কি জানি? আচ্ছা দেখুন, তাহলে আমরা একটু একটু ব্যাখ্যা করে দিচ্ছি। PODEF, পডেফ, এই কথাটা মনে রাখলে ইউরোপীয় বণিকদের মধ্যে কারা বাণিজ্য করতে আসছিল তার নমুনাটা পেয়ে যাবেন। প্রথমে আসলো পর্তুগিজরা, দ্বিতীয়বার আসলো ওলন্দাজরা, তৃতীয়বার আসলো দিনেমার জাতি, চতুর্থবার আসলো ইংরেজ, সর্বশেষ আসলো ফরাসিরা। তাহলে আমরা প্রথমে বললাম পর্তুগিজ, ওলন্দাজ, ডেনমার্ক, ইংরেজ এবং ফরাসি। এই হলো পর্তুগিজ পণ্ডিত ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় বাণিজ্য করতে আসার ধারাবাহিকতা বা সিরিয়াল। তাহলে প্রথমে আসছিল পর্তুগিজরা, এবং এই জন্যই এই ভদ্রলোক হয়েছে বাংলা ব্যাকরণের জনক। আসুন আমরা ইতিহাসটা একটু লিখতে থাকি আর আপনাদেরকে বলতে থাকি। নিজের নাম মানুয়েল দা আসুমসাউ, বইও একটা লিখছে। তার নিজের নাম যত সহজ, বইয়ের নাম তত সহজ। বই লিখলেন ভোকাবুলারি এম ইদিওমা বেঙ্গল্লা ই পর্তুগিজ। বলুন, বইয়ের নাম সহজ না? নিজের নাম যত সহজ, বইয়ের নাম ঠিক তত সহজ। আসুন লিখে দিই। মানুয়েল দা আসুমসাউ।
বই লিখলেন ভোকাবুলারি, ভোকাবুলারিও। এম, ইদিওয়াম, এম, ইদিওমা বেঙ্গলা, বেঙ্গলা, ই, পর্তুগিজ, পর্তুগিজ। এই বইটা তিনি লিখলেন কত সালে? 1734 সালে। 1734 সালে। 1734 সালকে দেখা যায়? আচ্ছা, 1734 সালে তিনি এই বইটাকে লিখেছিলেন, স্ক্রিপ্ট করেছিলেন। পরবর্তীতে 9 বছর পরে এই বইটাকে পর্তুগালের রাজধানী লিসবন শহর থেকে, লিসবন শহর থেকে, রোমান লিপিতে, রোমান লিপিতে প্রকাশ করেন। তাহলে আমরা বলবো প্রকাশিত হয়, প্রকাশিত হয়, রোমান লিপিতে প্রকাশিত হয়। কত সালে? 1743 সালে, 9 বছর পরে। আচ্ছা, এটা কিন্তু বইয়ের শিরোনামে দেয়া আছে, এটা ভোকাবুলারি। এই যে এটা একটা শব্দ ভান্ডার বা শব্দ অভিধান। এই বইয়ের প্রথম 14টা পেজে এটা নিয়ে কিন্তু মতান্তর আছে। এটা নিয়ে তো একেবারে 100% বা অ্যাডজাস্ট ইনফরমেশন পাবার কোনো কারণ নাই। এই বইয়ের প্রথম 14টা পেজে বা বইয়ের প্রথম দিকে ভদ্রলোক ব্যাকরণ নিয়ে হযবরল একটু আলোচনা করেছিলেন। আচ্ছা বলুন, যে মানুষটা বাংলা ভাষাই জানে না, হ্যাঁ ব্যাকরণের কি আলোচনাটা করছিল? হযবরল একটু আলোচনা করেছিল। এই হযবরল আলোচনা থেকেই পরবর্তীতে ব্যাকরণ রচনা করা হয়েছিল, বিদায় এই ভদ্রলোককে বলা হয় বাংলা ব্যাকরণের জনক। তাহলে এই 14 পৃষ্ঠাকে আলোচনা করেই পরবর্তীতে ইংরেজ পণ্ডিত নেথানিয়েল ব্রাসি, হেলহেড একটা বই লিখলেন। তার বইয়ের নাম এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থটা তিনি লিখেছিলেন 1776 সালে, তিনি স্ক্রিপ্ট করেছিলেন। পরবর্তীতে 2 বছর পরে এই গ্রন্থটা ওই যে 1778 সালে কলকাতার হুগলিতে চার্লস উইলকিন্স কর্তৃক যে ছাপাখানা স্থাপন করা হয়েছিল, সেই ছাপাখানা থেকেই এই গ্রন্থটা 1778 সালে প্রকাশ হয়েছিল। তাহলে আমরা বলবো হুগলি থেকে এটি প্রকাশিত হয়েছিল। কত সালে? 1778 সালে। কোন ভাষায় প্রকাশিত হয়েছিল? অবশ্যই এটা প্রকাশিত হয়েছিল ইংরেজি ভাষায়, তবে অংশত বাংলায়। তাহলে আমরা এখানে একটু লিখে দেই, ইংরেজি অংশত বাংলা। তাহলে এই বইটা কিছুটা ইংরেজি ভাষায় আর বাকিটা প্রকাশিত হয়েছিল বাংলা ভাষায়। এই বইটাই হলো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। পরবর্তীতে এই বইটাকে কেন্দ্র করে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগীয় প্রধান উইলিয়াম কেরি এই একই শিরোনামে একটা বই লেখে। তার বইটা প্রকাশিত হয়েছিল 1801 সালে। তারটাও প্রকাশিত হয়েছিল ইংরেজিতে। পরবর্তীতে এই ব্যাকরণের পরে গঙ্গা কিশোর
ভট্টাচার্য একটা ব্যাকরণ লিখেছিলেন। তার ব্যাকরণের নামটা আমরা জানতে পাই না, তবে তিনি ব্যাকরণটা লিখেছিলেন 1816 সালে, এইটাও ইংরেজিতে। পরবর্তীতে আরেকজন পণ্ডিত কিথ সাহেব তিনিও একটা ব্যাকরণ লিখেছিলেন। তার ব্যাকরণের নামটাও আমরা জানতে পাইনি, তবে সালটা জানতে পাই। এই ব্যাকরণ লিখেছিলেন 1820 সালে। এই ভদ্রলোক ইংরেজিতে লিখেছিলেন। এরপরে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, এই রাজা রামমোহন রায় ব্যাকরণ লিখলেন। এই ভদ্রলোক ব্যাকরণ লিখছিলেন বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখুন তার ব্যাকরণটার নাম কি? রাজা রামমোহন রায় হলো বাংলা পণ্ডিত, অথচ ব্যাকরণ লিখলেন বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা ব্যাকরণ ইংরেজি ভাষায়। এটা কত সালে লিখেছিলেন? এটা লিখেছিলেন 1826 সালে। কোন ভাষায়? ইংরেজিতে। দেখুন রাজা রামমোহন রায় তার এই ব্যাকরণটাকে পরবর্তীতে স্কুল বুক অফ সোসাইটির জন্য তিনি একে বাংলায় অনুবাদ করেছিলেন। বাংলায় অনুবাদ করে নাম দিয়েছিলেন গৌড়ীয় ব্যাকরণ। আর এই ব্যাকরণটা প্রকাশিত হয়েছিল 1833 সালে। আর এই 1833 সালে রাজা রামমোহন রায় মারা যায়। তাহলে যে বছর তিনি মারা গিয়েছিলেন ওই বছরই তিনি এই ব্যাকরণটাকে বাংলায় অনুবাদ করে নাম দিয়েছিলেন গৌড়ীয় ব্যাকরণ। আর এই গৌড়ীয় ব্যাকরণই হচ্ছে আমাদের বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, যেটা আমরা পেয়েছি বাংলায়। তাহলে স্যার কোন কোন জায়গাতে এখানে পড়তে হবে? এই একটা জায়গাতে পড়তে হবে, এই একটা জায়গাতে পড়তে হবে, এই একটা জায়গাতে পড়তে হবে। মাঝখানের গোলা ফাঁকা, এগুলা পড়তে হবে না। তাহলে আমরা কি পড়বো একটু অ্যানালাইসিস করে দেই। দেখুন, বাংলা ব্যাকরণের জনককে মানুয়েল দা আসুনসাউ। তিনি তার কোন গ্রন্থের জন্য জনক হয়েছেন? ভোকাবুলারিও এম ইদিওমা বেঙ্গলাই পর্তুগিজ। কোশ্চেনটা কয়েক ভাবে করতে পারে, ভালো করে শুনেন। বাংলা ব্যাকরণের জনককে, বাংলা ব্যাকরণের পথ প্রদর্শককে, বাংলা ব্যাকরণের মাইলফলককে, বাংলা ব্যাকরণের দিক নির্দেশককে, বাংলা ব্যাকরণের ভূমিকাকারীকে, বাংলা ব্যাকরণের সূচনাকারীকে। এই সব কয়টা কোশ্চেনের উত্তর হবে মানুয়েল দা আসুনসাউ। তবে তিনি যে গ্রন্থটা লিখেছিলেন এটা কিন্তু বাংলা ব্যাকরণ গ্রন্থ না, এটার মধ্যে তিনি ব্যাকরণের ধারণা দিয়েছিলেন। তাহলে বাংলা ব্যাকরণ সর্বপ্রথম কে লিখলেন? 45তম বিসিএস এর কোশ্চেন। বাংলা ব্যাকরণ সর্বপ্রথম যিনি লিখেছিলেন এই ভদ্রলোকের নাম নেথানিয়েল ব্রাসি হেলহেড। তার ব্যাকরণের নাম এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটাই বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ, তবে এটা ইংরেজি এবং বাংলার মিশ্রণে লেখা। তাহলে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ বাংলায় কে লিখলেন? উত্তর হলো রাজা রামমোহন রায়। মনে রাখুন, রাজা রামমোহন রায়কে তো বাংলা ব্যাকরণটাকে বাংলায় লিখেন নাই, তিনি এটাকে বাংলায় অনুবাদ করেছিলেন। এরপরেও যদি কোশ্চেন হয় বাংলা ব্যাকরণ সর্বপ্রথম বাংলায় কে লিখেছে, উত্তর হলো রাজা রামমোহন রায়। আচ্ছা বলুন, এইটুকু অংশের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এইটুকু অংশের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তিনটা কোশ্চেন আপনাকে মনে রাখতেই হবে। বাংলা ব্যাকরণের জনককে? মানুয়েল দা আসুনসাউ। বাংলা ব্যাকরণ সর্বপ্রথম কে লিখেছেন? নেথানিয়েল ব্রাসি হেলহেড। বাংলা ব্যাকরণ সর্বপ্রথম বাংলায় কে লিখেছেন? রাজা রামমোহন রায়। এই তিনটা কথা মনে রাখলেই চলবে। বলুন এর মধ্যে কোনো কোশ্চেন কারো আছে কিনা? এখন কথা হলো স্যার, এই যে আপনি ব্যাকরণের ইতিহাসটা দিলেন এটা আপনি কোথা থেকে পেয়েছেন? এটা তো আমরা সাধারণত সচরাচর কোনো বইয়ে দেখতে পাই না। এই যে ইতিহাসটা আমরা দিলাম, এই ইতিহাসটা দিয়েছেন ডক্টর উপল তালুকদার, যিনি ঢাকা ইউনিভার্সিটির বাংলা লেকচারার হিসেবে কর্মরত আছেন। এবং ইন্টারমিডিয়েটের পাঠ্য বই, ইন্টারমিডিয়েটের একাদশ দ্বাদশের জন্য যে পাঠ্য বইটা রচনা করা হয়েছিল ওই বইয়ের মধ্যে তিনি ব্যাকরণের এই ইতিহাসটা সুন্দর করে তুলে ধরেছেন। তাহলে ডক্টর উপল তালুকদারের ইন্টারমিডিয়েটের পাঠ্য বই ব্যাকরণ নির্মিতি থেকে আমাদের এই ইতিহাসটা নেওয়া, আপনারা খুঁজলেই ওখানে পেয়ে যাবেন। মুছে দিলাম।
এখন আসুন ব্যাকরণ নিয়ে আমরা একটু বিশ্ব থেকে ঘুরে আসি। যদি আমরা বলি ভারত উপমহাদেশের ব্যাকরণের জনককে, ভারত উপমহাদেশের ব্যাকরণের জনককে, উত্তর হলো পাণিনি। পাণিনি। ভারত উপমহাদেশের ব্যাকরণের জনক পাণিনি। পাণিনি তার কোন ব্যাকরণের জন্য ভারত উপমহাদেশের ব্যাকরণের জনক বা শ্রেষ্ঠ বৈয়াকরণ হয়েছিলেন? তার ব্যাকরণটার নাম হলো অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী। এই অষ্টাধ্যায়ী ব্যাকরণের নামকরণ কেন করা হয়েছে? কারণ এই ব্যাকরণটার মধ্যে 8টা অধ্যায় ছিল, 8টি অধ্যায় ছিল বিদায় একে বলা হয়েছিল অষ্টাধ্যায়ী ব্যাকরণ। আর এই অষ্টাধ্যায়ী ব্যাকরণের জন্য পাণিনি ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণ হয়েছেন। তাহলে ভারত উপমহাদেশের ব্যাকরণের জনক হলো পাণিনি। পাণিনি ব্যাকরণের জনক হয়েছিলেন অষ্টাধ্যায়ী ব্যাকরণের জন্য। বাংলা ব্যাকরণের জনক মানুয়েল দা আসুনসাউ। মানুয়েল দা আসুনসাউ ব্যাকরণের জনক হয়েছিলেন ভোকাবুলারি এম ইদিওমা বেঙ্গলা ই পর্তুগিজ এই গ্রন্থের জন্য। এখন যদি আমরা একটু বিশ্বর দিকে যাই, তাহলে বিশ্ব ব্যাকরণের জনককে পারি আমরা। বিশ্ব ব্যাকরণের জনককে, বিশ্ব ব্যাকরণের জনক হলো বাররু। বিশ্ব ব্যাকরণের জনক হলো বাররু। বাররু তার কোন গ্রন্থের জন্য বিশ্ব ব্যাকরণের জনক হয়েছিলেন? তার গ্রন্থটার নাম দি লেঙ্গুয়া। দি লেঙ্গুয়া লেটিনু। লেটিনু এই গ্রন্থের জন্য তিনি বিশ্ব ব্যাকরণের জনক হয়েছিলেন। সর্বপ্রথম বিশ্বে ব্যাকরণ রচনাটা করলেন কে? সর্বপ্রথম বিশ্বে পূর্ণাঙ্গ ব্যাকরণ রচনা করেছেন কে? এই ভদ্রলোকের নাম হলো প্রিস্কিয়ান্স। প্রিস্কিয়ান্স এই ভদ্রলোকে সর্বপ্রথম বিশ্বে ব্যাকরণ রচনা করেছিলেন। তার ব্যাকরণটার নাম কি? তার ব্যাকরণটার নাম হলো ইনিস্টিটিউনেস গ্রামাতিকেই। ইনস্টিটিউনেস গ্রামাতিকেই এইটাই পৃথিবীর প্রথম ব্যাকরণ, যে ব্যাকরণটা রচনা করেছিলেন প্রিস্কিয়ান্স। তাহলে আমরা বাংলা ব্যাকরণের জনক জানলাম, বাংলা ব্যাকরণের জনক কোন গ্রন্থের জন্য জনক হয়েছে সেটা জানলাম। ভারত উপমহাদেশের ব্যাকরণের জনক জানলাম, তিনি কোন ব্যাকরণের জন্য জনক হয়েছিলেন সেটা জানলাম। বিশ্ব ব্যাকরণের জনক জানলাম, তিনি তার কোন গ্রন্থের জন্য বিশ্ব ব্যাকরণের জনক হয়েছিল সেটা জানলাম। সর্বপ্রথম পৃথিবীতে ব্যাকরণ রচনা করলো কে তার নাম জানলাম, এবং সর্বপ্রথম পৃথিবীতে ব্যাকরণটার নাম কি আমরা সেটাও জেনে নিলাম। ব্যাপারটা ক্লিয়ার? কথা বলেন ভাই, ব্যাপার ক্লিয়ার? বুঝছেন? এটা কথা টথা কন না কইলে আমি তো ক্লাস কিন্তু বন্ধ করে দিব। কারণ কথা না কইলে আমার একলা একলা ক্লাস নিতে ভালো লাগে না। এখন 3জন একবারে কথা কইতেছে, তখন একজন কন নাই। আচ্ছা বলেন, এই যে বক্তব্যটা আমরা দিলাম, এই বক্তব্যটা ঠিক এইভাবে কোনো বইয়ে আপনারা পেয়েছেন এখন পর্যন্ত? পাবেন না। কেউ এভাবে বলে নাই, কেউ লিখেও নাই, কেউ ক্লাসেও পড়ায় নাই। বুঝতে পেরেছেন? এলোপাতারি পড়ায়, এলোপাতারি বইয়ের মধ্যে লেখা আছে তাই এলোপাতারি পড়ায়। যাই হোক, এবার আসুন আমরা একটু দেখি ব্যাকরণ বিষয়ক জিজ্ঞাসা। ব্যাকরণ বিষয়ক জিজ্ঞাসার মধ্যে আমরা অনেক কিছু পাবো। ব্যাকরণ কত প্রকার এমন কোশ্চেনের উত্তর আমরা জানি কি? যদি কোশ্চেন হয়ে যায় ব্যাকরণ কত প্রকার, তাহলে কি আমরা আনসার করতে পারবো? স্যার ব্যাকরণের যে প্রকার ভেদ আছে এটা তোমরা জানি না, ঠিক না? দেখুন, ডক্টর এনামুল হকের মতে, ডক্টর এনামুল হকের মতে, এনামুল হকের মতে বাংলা ব্যাকরণ হলো 3 প্রকার। 3 প্রকার। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ব্যাকরণ 4 প্রকার। তাহলে বলুন আমরা কোনটা উত্তর দিব? ব্যাকরণ কত প্রকার এমন কোশ্চেন আসলে আমরা কোনটা উত্তর দিব? অবশ্যই সুনীতিরটা দিব। কত প্রকার দিব তাহলে? 4 প্রকার। স্যার এই 4 প্রকার ব্যাকরণ কি কি? 4 প্রকার ব্যাকরণ, একটা হলো বর্ণনাত্মক ব্যাকরণ, একটা ঐতিহাসিক ব্যাকরণ, একটা হলো তুলনামূলক ব্যাকরণ, আরেকটা হলো দার্শনিক বা বিচারমূলক ব্যাকরণ। এই হলো ব্যাকরণ 4। তাহলে আপনাদের পরবর্তী টিচার এসে গেছে, ডিপার্টমেন্ট ক্লাস না, ডিপার্টমেন্ট ক্লাস শুরু হবে। আমরা আর ক্লাসটাকে দীর্ঘায়িত করতে পারছি না,
যে পর্যন্ত আমি পড়াইলাম এই পর্যন্ত আপনারা পড়ে ফেলবেন। এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই রেডি করে রাখবেন, পরবর্তী ক্লাসে আমরা সমাধান দিব। আর পরবর্তী ক্লাসটা আমাদের ঠিক এই জায়গাটা থেকেই শুরু হবে। জি বলুন। হ্যাঁ, আমার বইটা নিতে চাইলে ওই যে নাইম ভাই আমাদের অনলাইন ডিরেক্টর